পেশাগত কারণে সপ্তাহের কয়েকদিনেই উত্তরা যেতে হয়। বিশেষ করে উত্তরা ৬ নম্বর সেক্টর, ৯ নম্বর সেক্টর, ৭ নম্বর সেক্টর এই অঞ্চলটাতে প্রায়ই যেতে হয়। গতকালও এরকম ব্যস্ততা নিয়ে গিয়েছিলাম। তো সারাদিনের ব্যস্ততা শেষে রাতে যখন ফিরছি তখন একটি চার স্টলে হঠাৎ করে আমার চোখ পড়ল। সেখানে আমার খুবই ঘনিষ্ঠ দুজন অভিনেতা এবং একজন অভিনেত্রী। ঘনিষ্ঠ আমার বলছি, আমার দিক থেকে আমি তাদের ঘনিষ্ঠ বা আমি তাদেরকে চিনি, জানি, সম্মান করি এবং তারা অনেকটাই বিখ্যাত। আমাকে হয়তো অভিনেতা হিসেবে যদি দুজন মানুষ চিনে থাকে, তাদেরকে অন্তত ৫০ জন চেনে, এরকম তারা পরিচিত মুখ। কিন্তু তারা কখনোই খুব একটা আন্তরিকতা দেখাতেন না। শুটিং স্পটে যখন তাদের সাথে দেখা হতো, আমি সামনে যে সালাম দিয়ে হাত মেলাতাম, কথা বলতাম, শুভেচ্ছা বিনিময় করতাম। তারা অনেকটা দায় সারা গোছের হ্যাঁ ভাই কেমন আছেন এইটুকুর মধ্যে শেষ করতো। তারপরে সারাদিন কেটে গেলেও কখনো পাশে এসে কোনো কথা বলার প্রয়োজন মনে করতো না। আমি কোনো উপলক্ষ হলে, খাওয়ার সময় হলে ডাক দিতাম, আসেন ভাই খেতে বসি একসাথে। নাস্তা দিলে বলতাম যে আসেন একসাথে নাস্তা খাই। এভাবে আমি আমার জায়গাটাকে তাদের সাথে আন্তরিকভাবেই রাখার চেষ্টা করেছি। তো কালকের বিষয়টি ঠিক বিপরীত হয়ে গেল। চোখে চোখ পড়াতে আমি চোখটা নামিয়ে নিতে চাইলাম এজন্য যে তারা এত বেশি পরিচিত, যদি আমি এগিয়ে যেয়ে কথা বলি আর তারা যদি আগের মতোই আমাকে তাচ্ছিল্যের সুরে অবহেলা করে, তাহলে সারাদিনের পরিশ্রমের পরে এই অবহেলাটা নিয়ে ফিরতে ভালো লাগবে না, মনটা খারাপ লাগবে, খচখচ করবে। যদিও অভিনয়ের জায়গাতে তাদের চেয়ে আমি কোনো অংশেই কম নই, বলতে দ্বিধা নেই। এটা নিজেরটা নিজে বললে অনেকটা বাজে শোনায়, কিন্তু আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য সমস্ত কিছু মিলিয়ে তারা নিজেরাও জানে এবং আড়ালে আবডালে বলেও যে আমার সফল না হওয়ার কোনো কারণ ছিল না। কেন সফল হয়নি সেটি হচ্ছে আলোচনার বিষয়। অন্তত একজন অভিনেতা হিসেবে যথেষ্ট পরিচিতি পাওয়া তো খুব সহজ ব্যাপারই ছিল আমার জন্য। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, কেন সফল হয়নি। তাদের মধ্যেই একজন, বিশেষ করে যিনি সবচেয়ে বেশি অবহেলা করতেন, তিনি আমাকে ডাক দিয়ে বসলেন, বড় ভাই কেমন আছেন? আমি খুব স্বাভাবিকভাবেই আগের মতো তাদের যে সালাম দিলাম, শুভেচ্ছা বিনিময় করলাম। কোথায় এসেছেন বললাম, তাদের অবস্থা জানতে চাইলাম। তিনজনেরই খুব করুণ কাতর সুরে বললেন যে আগের সেই ব্যস্ততাটা নেই এবং সময়টা খুব খারাপ যাচ্ছে। এর মধ্যে একজন এই উত্তরা সেক্টরের মধ্যেই তার বাসা ছিল, সেই বাসাটি চেঞ্জ করে ওনার সেক্টরের বাইরে চলে যেতে হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক কারণে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। যদিও আমার দিক থেকে করার তেমন কিছু ছিল না, শুধুমাত্র তাদের চায়ের বিলটি দিয়েই নিজের এই যাত্রা দায় সারার চেষ্টা করলাম। মনে মনে নিজেকে খুবই অপরাধী ভাবলাম যে শিল্পী এতই তুচ্ছ, এতই অবহেলিত একজন মানুষ, এতটাই অসহায় হয়ে যায়। এদের কাজ নিয়ে কেউ ভাবে না, এদের পেশাগত অবস্থান নিয়ে কেউ ভাবে না। যাই হোক, এখানে যেহেতু আমি তেমন কেউ নই, বিখ্যাত কেউ নই, আমার কথা কেউ শুনবে না, আমার কথায় পরিবর্তন হবে না, কারণ এখানে অর্থনৈতিক একটি বড় ভূমিকা পালন করছে। পুঁজির বিষয় আছে, পুঁজি বিনিয়োগ হলেই এখানে কাজের গতি বাড়বে, না হলে খুব স্বাভাবিকভাবেই কাজ কমতেই থাকবে। দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আজকে সকালে সাধারণত আমি আমার বড় মেয়েকে নিয়ে প্রতিদিনই স্কুলে যাই এবং এই যাওয়ার জন্যও আমার অভিনয়ে প্রভাব পড়েছে, কারণ শুটিংয়ের সময়টা সকাল থেকেই শুরু হয়। অনেক ডিরেক্টর এটা মেনে নিতে চায় না আমি পরে আসব, যার জন্য আমি তাদের সাথে কোনো বার্গেনিংয়ে না যেয়ে বলে দিই যে ভাই এই সময়টা না হয়ে ওই সময় হলে আমি পারবো। সেটা হয় না। আজকেও স্কুলে গেছি, স্কুলে মেয়েকে পৌঁছে দিয়ে ফিরছি। এই সময় এক ছোট ভাই, অনেক দিনের পরিচিত, আমার পুরনো ঢাকা থেকেই পরিচিত, তার বাবাকে জানতাম, উনি আওয়ামী লীগের খুবই ভক্ত, অনুরক্ত, এবং একটা সময় উনি আওয়ামী লীগের পদধারীও ছিলেন, ওয়ার্ড এবং থানা পর্যায়ে পদধারী ছিলেন। কিন্তু এই ছেলেটি আমাকে দেখলেই যে কোনোভাবেই হোক কাছে আসার চেষ্টা করে, কথা বলে এবং
আওয়ামী লীগের বিপক্ষেই কথা বলে। আমি ওকে বোঝানোর চেষ্টা করি, তোমার বাবা আওয়ামী লীগ করছে, তুমি কেন আওয়ামী লীগের বিপক্ষে বলছো? যাই হোক, সেই প্রসঙ্গটা সে এড়িয়ে গিয়ে অন্যান্য প্রসঙ্গ নিয়ে আসে। গতকালকে পরশুর ডাকসু ইলেকশনের বিষয়ে গতকালকে ডাকসুর রেজাল্ট বের হয়েছে, তো সেই প্রসঙ্গটিই ও টেনে আনলো, এনে বললো যে ভাই এটা কেমন রেজাল্ট হলো? আমি বললাম কেন, কী হয়েছে? বলে ছাত্রদল হেরে গেলো। আমি বললাম ছাত্রদল হেরেছে, জয়ী কে হয়েছে? বলে শিবির। শিবির কি তাদের নামে নির্বাচন করেছে? শিবির কি তাদের নামে প্যানেল দিয়েছে? বা এখানে কি শিবির প্রকাশ্যে তাদের প্রচারণা চালিয়েছিল যে আমরা শিবির, যেমন ছাত্রদলের ওরা সবাই বলেছে আমি আবিদ, আমি ছাত্রদলের প্যানেল থেকে মনোনীত ভিপি প্রার্থী, এরকম বলেছে? বা তুমি যে জামাত করো, এটা কি তুমি কখনো প্রকাশ্যে বলতে পেরেছ? আমার এই প্রশ্নে যার পর নাই থতমত খেয়ে ওর একেবারে নাক মুখ লাল হয়ে গেল, কোনো উত্তর দিতে পারছে না। আমি বললাম না, তোমার বিব্রত হওয়ার দরকার নেই, তোমরা তোমাদের গোপন রাজনীতি চালিয়ে যেতে থাকো, এটা নিয়ে আমার কোনো ভাববার বিষয় নেই। আর ছাত্রদল কী করেছে বা বিএনপি কী করবে, এই পরামর্শ তোমার কাছ থেকে যেমন আমার নিতে হবে না, আর আমার কাছ থেকেও বিএনপি নিশ্চয়ই পরামর্শ নেবে না। তারা নিশ্চয়ই জানে তাদের কি করতে হবে, তারা কিভাবে তাদের আগামী দিনের রাজনীতি তৈরি করবে। তবে তোমাকে বলি, এই যে আমি বললাম তুমি জামাত করো, এটা কি তুমি প্রকাশ্যে বলতে পেরেছ? আমি বহুদিন আগ থেকে জানতাম তুমি জামাত করো, কেন করতে পারোনি? কোন ভয়ের কারণে করতে পারোনি? সেই ভয়টা দূর করো, তারপরে রাজনীতি নিয়ে কথা বলো।